যেমন আমরা যেমন এই আঞ্চলিক যে আমাদের কিছু নাম আছে, আঞ্চলিক চেষ্টা করবো একটু কি কি আঞ্চলিক নাম আছে, পাশাপাশি কিছু সরকারি নাম আছে। এই দুইটা নামের আমরা পাশাপাশি রাখে দুইটার সাথে একসাথে সংযুক্ত করার চেষ্টা করব। তো প্রথমে আমরা সরকারি নামগুলা দেখে নেই। এর মধ্যে কমন যেটি আমাদের কাছে পরিচিত সেটা হচ্ছে একর। পুরাতন অনেক দলিল খতিয়ানে আপনারা একর শব্দটা পাবেন। আর একটা যেটা আপনাদের কাছে পরিচিত সবচেয়ে বেশি সেটা হচ্ছে শতাংশ। এই দুইটা মোটামুটি আমরা দলিল এবং খতিয়ানে অলরেডি জানি আছে। তো এর যে ধারাবাহিকতা সেটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র যেটা সেটাকে অযুতাংশ বলা হয়, যেটা পূর্বে ছিল না। জাস্ট গত 5 থেকে 10 বছরের মধ্যে যে সম্পত্তির দাম অনেক বৃদ্ধি পেয়েছে, তো এই জন্য জমিটাকে খুবই ক্ষুদ্র পরিমাণ জমির জন্য অযুতাংশ ব্যবহার করা হয়। ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় মৌজা রেট অযুতাংশে আছে, যদিও বাকি জেলা শহরে এখনো মৌজা রেটটা শতাংশে আছে। তো সবচেয়ে ক্ষুদ্র একক এখন পর্যন্ত হচ্ছে অযুতাংশ। তারপরে এই অযুতাংশের 100 গুণ বড় হচ্ছে আমাদের এই শতাংশটা। তারপরে এই শতাংশ থেকে 1.65 গুণ বড় হচ্ছে আমাদের এই কাঠা, আর কাঠার চাইতে বড় হচ্ছে আমাদের বিঘা, বিঘার চাইতে বড় হচ্ছে একর। আর হেক্টরটা আসলে দলিল খতিয়ানে ব্যবহৃত হয় না, এটা শুধু মোট বাংলাদেশের মোট কতটুকু জমি আছে, বনাঞ্চল আছে, কৃষি জমি আছে, এটার জন্য ব্যবহার করা হয়। তাহলে আমরা টোটাল যেটা পাচ্ছি মোটামুটি 5টার মতো সরকারি একক পাচ্ছি। এগুলোই আমরা দলিল খতিয়ানে পাবো। পাশাপাশি কি কি আঞ্চলিক নাম আছে সেগুলো একটু একটু আমরা দেখি। বিশেষত আপনি যদি উত্তরবঙ্গের দিকে যান, যেমন আপনি বগুড়া ক্রস করে যদি রংপুর, রাজশাহী, দিনাজপুর, পঞ্চগড়ের দিকে যান, এদিকে আপনি সম্পত্তি বিঘা হিসাবে পাবেন। এটা ছাড়া আপনি যদি চট্টগ্রাম, বিশেষত যারা চট্টগ্রাম বিভাগে আছেন, ফেনী, লক্ষ্মীপুর, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, এদিকে কানি পাবেন। আর ময়মনসিংহ, জামালপুর এবং ঢাকার গ্রামাঞ্চলের কৃষি জমিগুলো আপনারা পাখি হিসাবে পাবেন। আর সিলেট অঞ্চলে শুধু সেখানে কেওর বা কিয়ার ব্যবহৃত হয় এই হিসাবে পাবেন। তো টোটাল তাহলে আমরা আঞ্চলিক নামের ক্ষেত্রে 4টা একক পাবো: বিঘা, কানি, পাখি, কেওর। এখন এই যে বিঘা, কানি, পাখি, কেওর এগুলো হিসাব কিন্তু ভিন্ন, এক এক জায়গায় এক এক রকম ভিন্নতা আছে। আর এক্ষেত্রে আমরা একটা বেসিক জিনিস জানবো, যেটা আমরা অনেকেই ভুল করি, সেটা হচ্ছে কখন ফুট ব্যবহার করব কখন ফিট ব্যবহার করব, এটাতে কিন্তু অনেকের দ্বন্দ্ব হয়ে যায়। মনে রাখবেন এই যে ফুট, এটা আসলে 1 বছর, মানে হচ্ছে যখন আপনি এক যদি 1 ফুট যদি আগে মাপেন, 1 ফুট যখন হবে, যখন সিঙ্গেল হবে 1 বছরের জন্য ফুট, আর একের অধিক যখন আপনার হবে তখন ফিট। মানে ফিট হচ্ছে বহু বচন, আর আমাদের ফুট হচ্ছে 1 বচন। তার মানে আমরা যখন 1 লিখবো, 1 ফুট লিখবো, 2 লিখলে আবার 2 ফিট লিখবো, এটাই পার্থক্য। তাহলে এটা একটু মনে রাখবেন জমি মাপার ক্ষেত্রে, যে আমরা কখন ফুট ব্যবহার করব কখন ফিট ব্যবহার করব। তো এখন আসি আমরা আসলে যে উজুতাংশ জায়গা যেটা বললাম, দেখেন একটা জমি যেই আকৃতির হোক তাতে কিছু যায় আসে না। জমিটা যদি আমরা ক্ষেত্রফল যদি বিভিন্ন সূত্রের মাধ্যমে পাই 4.356, তার মানে খুবই ছোট পরিমাণ জায়গা, তো এটাকে তখন আমরা কি বলি? অযুতাংশ বলি। এই অযুতাংশ বর্তমান দলিলে সবচেয়ে বেশি ব্যবহার, অনেক দাম বেশি সেখানে। এখন এই অযুতাংশ চাইতে 100 গুণ বড়, দেখেন এটাকে যদি আপনারা 100 দিয়ে গুণন দেন তাহলে যেই জিনিসটা আসবে সেটাকে আমরা শতক বলি। তো আমরা যদি এটার সাথে 100 গুণ, কত আসবে আমাদের? যে 435.60 নাম আছে আঞ্চলিক, যেমন কোথাও শতক পাবেন, কোথাও ডেসিমাল পাবেন, আদালতের ডিক্রিতে দেখবেন যে ডিং লেখা আছে, অথবা কক্সবাজারের ওই দিকে ডিংও ব্যবহার করে, কোথাও শতাংশ পাবেন। নোয়াখালী অঞ্চলের দিকে ডিস ব্যবহার করা হয়, এবং আমাদের পাশাপাশি যে ভারত আছে সেখানে সেন্টও ব্যবহার করা হয়, কিন্তু যদিও এখানে ইনক্লুড করে নাই। এই টোটালটাই কিন্তু 1 শতক জমিরই একাধিক নাম। আর এই নামগুলো আপনার মুখস্থ রাখতে হবে, কারণ এগুলোর সাথেই আমরা আঞ্চলিক যে বিঘা, কানি, পাখি, কেয়ট এগুলা সংযোগ করতে পারবো। তাহলে এটা আপনি মুখস্থই রাখবেন যে 435.60 এটা দ্বারা 1 শতক বোঝায়। এখন এটার সাথে যদি আমরা 1.65 যদি গুণন করি, তখন যেটা পাবো সেটা হচ্ছে আমরা 720, যেটাকে আমরা বলি কাঠা। এখন এই কাঠার ব্যবহারটা শুধুমাত্র আমরা যদি দেখি, আসলে সরকার যখন জমি রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে উৎস করটা নেয় তখনই আসলে বেশি দেখা যায়।
আর বিশেষত যখন যে বাড়িগুলো করা হয় বাণিজ্যিক ভাবে, সেখানে কাঠার ইয়াটা থাকে যে 2 কাঠার ফ্লট, 4 কাঠার ফ্লট, এটাই, এর বাইরে অতটা কিন্তু এর প্রয়োগটা নাই। তো তাহলে 1 কাঠা সম্পত্তি হচ্ছে আমাদের 720 স্কোয়ার ফিট। আর তাহলে 1 কাঠাতে আমাদের কত শতাংশ থাকতেছে? এই যে 1.65 শতাংশ থাকতেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে 1 শতকের 1.65 গুণ বড় যেটা, সেটাই হচ্ছে আমাদের কাঠা। এখন চলে যাই আমরা বিঘার ক্ষেত্রে। যখন আমরা কি করব সেটা হচ্ছে যে 20 যখন গুণন করব তখন আমরা পাবো 14,400 স্কোয়ার ফিট। এই 14,400 স্কোয়ার ফিটকে আমরা বলি বিঘা। 14,400 স্কোয়ার ফিটকে হচ্ছে 1 বিঘা সম্পত্তি। আর এটা থেকে বড়, বিঘা থেকে বড় যেটা আমাদের 43,560 স্কোয়ার ফিট। তো অনেকে এখন যে প্রশ্ন করবেন যে ভাই এই যে মাপগুলা এগুলো আমরা পাই হবে, স্ট্যান্ডার্ডটা কোথায়? তো স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, আপনি সারা বিশ্বের যেখানেই যাবেন 1 একর সম্পত্তি কিন্তু এতটুকুই বুঝাবে, 43,560। আসলে এর মাপটা যেখান থেকে নেওয়া হয়েছে, পূর্বে তো আর এখনকার মতো মিটার ফিট বা এই সমস্ত কিছু ছিল না। তো তখন তারা দেখতো কতটুকু জমি চাষাবাদ করে, আগে জমিগুলো কিন্তু অনেক লম্বা লম্বা ছিল। তো একজন কৃষক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতটুকু জমি চাষাবাদ করে, যারা এই বাস্তবে জমি চাষাবাদ করেছেন জানেন, এরকম ভাবে যখন আপনি গরু দিয়ে চাষাবাদ করেন, যখন আপনার এটা ছোট হয় আপনি আটটা এরকম করে লম্বা করে টান দিয়ে এটাকে শেষ করেন। তো তারা দেখলো একজন কি তারা হাল চাষ করলো। পরবর্তীতে যখন আমরা গানটা চেইন গুলো পাইলাম, তারা সেখানে হিসাব করে দেখলো যেটা, সেটা হচ্ছে যে এটা বর্তমান হিসাবে 660 ফিট হচ্ছে এটা লম্বা, 66 ফিট হচ্ছে চওড়া। তো এটাকে তারা একটা স্ট্যান্ডার্ড হিসাবে নিয়ে এটাকে একর ব্যবহৃত করে। তো এটাই হচ্ছে মূলত একর, এটা সমান। আর এই একরটাকে যদি আমরা 100 ভাগ করি তখনই আমরা কিন্তু ভাগ করলে শতক পাই। তাহলে আমরা একর আর শতকটা বুঝতে পারলাম যে একরের 100 ভাগের 1 ভাগ হচ্ছে আমাদের 1 শতক। আর আমরা হেক্টর যেটা বললাম, হেক্টরটা আসলে কাগজে ততটা ব্যবহার হয় না। হেক্টর 247 শতক সম্পত্তিকে 1 হেক্টর বলা হয়। জাস্ট এতটুকু মনে রাখলেই চলবে। এখন আসি আমরা এই যে সরকারি এককগুলো তো আমরা শিখলাম, এখন এগুলোর সাথে আঞ্চলিক এককগুলোকে কিভাবে মিলাবো। দেখেন, আপনি যখনই বিঘা শুনবেন, 1 বিঘা সম্পত্তি কিন্তু সব জায়গায় কিন্তু সমান না। আপনি যদি রংপুরের দিকে যান, 60 শতকে আপনি 1 বিঘা পাবেন। আপনি দিনাজপুরে গেলে 56 শতকে পাবেন। আপনি ঠাকুরগাঁও পঞ্চগড়ে গেলে 50 শতকে পাবেন। আবার সরকার যে আমরা বলি 25 বিঘা কি পর্যন্ত খাজনা মওকুফ, সেখানে সরকার 33 শতাংশে বিঘা ধরে। তার মানে 1 বিঘা শুনলে আপনি বলতে পারবেন না যে কতটুকু সম্পত্তি, যতক্ষণ পর্যন্ত তাকে আপনি প্রশ্ন না করবেন যে ভাই আপনার কত শতকে বিঘা। তো আশা করি আপনারা বিঘা শুনলেই মনের মধ্যে কোনো আইডিয়া নিতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত যদি শুনেন সরকারি বিঘা, তাহলে বুঝবেন 33, অথবা তাকে জিজ্ঞেস করতে হবে যে আপনার অঞ্চলে কত শতাংশে বিঘা হয়। একই রকম ভাবে কানির ক্ষেত্রেও যদি আমরা যাই, তো না কানিটাও না আছে যে অনেক প্রকারের কানি আছে। যেমন ধরেন যে 40 শতকের কানি আছে, এটা ছাড়া 120 শতকের কানি আছে, 60 শতকের কানি আছে, 200। 30 থেকে 33 শতাংশে, 30 থেকে 33 শতাংশে 1 একর সম্পত্তি হয়ে থাকে। 30 থেকে 33 শতক সম্পত্তিতে 1 একর হয়ে থাকে। আর পাখি যেটা বললাম, এটা যেটা হয় 20 থেকে 40। এই যে ময়মনসিংহের দিকে উঁচু জমির পাখির মাপ একরকম, নিচু জমির পাখির মাপ কিন্তু একরকম। অর্থাৎ যেটা একটু পাহাড়ির মতো সেটার মধ্যে সম্পত্তি একরকম থাকে, আর যেটা ঢালু সমতল সেটার মধ্যে একরকম থাকে। তো এগুলো হচ্ছে মোটামুটি ওভারঅল জিনিস। এখন আমরা যে বিঘাটা ছিলাম, তো বিঘার মধ্যে আবার বিঘাটাকে ভাগ করতে পারি আমরা। বিঘাটাকে ভাগ করে যদি আমরা 20 ভাগ করি, তখন আমরা প্রতি ভাগকে বলি কাঠা।
আর যখন এক কাঠাকে আমরা 16 ভাগ করি সেটাকে বলি আমরা ছটাক। তাহলে বিঘার আরেকটা হিসাব হচ্ছে বিঘা কাঠা ছটাক। এক বিঘাকে যদি 20 ভাগ করি আপনি পাবেন কাঠা, কাঠাকে 16 ভাগ করলে আপনি পাবেন ছটাক। আর কানির ক্ষেত্রে আপনি যত শতক বা ডিসিমে আপনার কানি হোক, এক কানিকে আপনি 20 ভাগ করলে গন্ডা পাবেন, আর গন্ডাকে যদি 4 ভাগ করেন আপনি কড়া পাবেন। তো এখন অনেকে যে প্রশ্ন করেন সরি, সেটা হচ্ছে যে এক গন্ডায় কত শতক। এটা নির্ভর করবে আপনার কত শতকে কানি। এখন আপনার 40 শতকে যদি হয় আপনি তাহলে 20 দিয়ে জাস্ট আপনি ভাগ করলে পেয়ে যাবেন। আপনার 120 হইলে আপনার গন্ডাতে সম্পত্তির পরিমাণ বাড়বে। তাই এক গন্ডা কতটুকু সম্পত্তি হবে, এক কড়া কতটুকু সম্পত্তি হবে, এটা নির্ভর করবে আপনার আসলে কত শতকে কানি। তাহলে কানের যে ছোট ভাই সেটা হচ্ছে গন্ডা, আর গন্ডার ছোট ভাই হচ্ছে কড়া। জাস্ট এতটুকু একটু মনে রাখলে আপনাদের জন্য কিন্তু যথেষ্ট। তো আশা করি এই একটা পাতার মধ্যে আমরা যেটি করতে পারছি আপনাকে, যে বাংলাদেশের যে এককগুলো আছে এগুলো কিন্তু আপনাদেরকে আমরা নিয়ে আসতে পারছি। তো আশা করি আপনারা এখান থেকে উপকৃত হবেন। তো আবারও বলে দিচ্ছি, আপনারা যদি এত কিছু মনে নাও রাখতে পারেন, অ্যাটলিস্ট এই একরটা মনে রাখবেন, যে একর আর শতাংশ এই দুটো জিনিস বেশি ব্যবহৃত হয়। বাকি যেটা বললাম বিঘা, যেটা সরকারি কাগজে ব্যবহৃত হয় সেটা 33 শতাংশের বিঘা। এই তিনটা জিনিস মনে রাখলেই চলবে। আশা করি এখানে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, না হলে মিয়াজি ভাই বাকিটা কন্টিনিউ করতে পারেন। জি মিয়াজি ভাই, মাইক্রোফোনটা আনমিউট করেন। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন একক সম্বন্ধে। যেমন 1 শতাংশ হলো 435.6 বর্গ ফুট। আবার 1 শতাংশ হলো 1000 বর্গ লিঙ্ক। তো আমরা মোটামুটি এই দুটো আমাদের অবশ্যই কম্পালসারি জানতে হবে, অবশ্যই জানতে হবে আমাদের মাপজোক করার ক্ষেত্রে, যে 1 শতাংশ জমি সমান 435.6 বর্গ ফুট আর 1 শতাংশ জমি সমান 1000 বর্গ লিঙ্ক। এই দুটো অবশ্যই জানতে হবে। তারপরে হচ্ছে আমাদের আঞ্চলিক হিসাব। যেমন আমাদের এই ফেনী অঞ্চলে যদি আমরা দেখি কানির হিসাব আছে, এক কানি সমান হলো 20 গন্ডা, অর্থাৎ 40 শতাংশ। তো এভাবে আপনাদের এলাকায় আঞ্চলিক হিসাবগুলো আমরা দিয়ে দিব, কোন এলাকার আঞ্চলিক হিসাবে কত কানিয়ে কত শতাংশ হয় অথবা কত গন্ডায় কত শতাংশ হয়, বিভিন্ন হিসাবগুলো আমরা চার্ট আকারে দিয়ে দিব। এ নিয়ে আপনাদের টেনশন করার কারণ নাই। তারপরেও আজিম ভাই এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটুকু করছে, এটার মধ্যে একক সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা করতে পারেন। কারণ আমরা একটা জিনিস না বুঝলে 100 বারও জিজ্ঞাসা করতে পারবেন, সমস্যা নাই। এটাই আপনাদের বলছি, এই সুযোগটাই আপনাদের দিচ্ছি। কোনো কিছু জানা থাকলে বলতে পারেন, হাত তুলতে পারেন, হাত তোলার অপশন আছে, হাত তুলতে পারেন। না হলে আমরা অন্য লিসনে চলে যাব। আমি একটা জিনিস জানতে চাইছি। জি, আমাদের লক্ষ্মীপুর অঞ্চলে সম্ভবত 100 শতক থেকে এক কানি হিসাব করে, এটা কি সঠিক কিনা? কারণ আপনি তো নোয়াখালী লক্ষ্মীপুর এগুলো তো পাশাপাশি। না, লক্ষ্মীপুরে আপনার লক্ষ্মীপুরে 120 হওয়ার কথা। 100 বলতে 100তে কোনো নাই, যতটুকু জানা আমার 100তে নাই, 120-এ আছে। 100তে কোনো আপনার কানি নাই। আজিম ভাই ওনাকে আগে জিজ্ঞেস করতে হবে ওনাদের ওখানে কানি সিস্টেমটা কি। আপনাদের কি সাই কানি না তিরপা কানি? আমাদেরও দিকে এরকম হয়, আপনার ওই যে 7 হাতে নল হিসাব করে, কোন জায়গায় 8 হাতে নল হিসাব করে। এই নল হিসাব করে আর কি, দেখা গেছে শহরাঞ্চলের দিকে 8 হাত, আবার যারা একটু শহরাঞ্চলের দিকে আসলে 7 হাতে নল হিসাব করে, ওই যে কড়া, এরপরে গন্ডা, এরপরে এই কানি। না না, আমি যতটুকু জানি যে আপনার সম্ভবত কথাটা হচ্ছে নলটা শুনেন, নলটা হচ্ছে মাপার যন্ত্র। যেমন আপনি ফিতা দিয়ে মাপেন, মিটারে মাপেন। এখন আপনার আপনার কথা মতো 7 হাতে যদি নল হয়, 7কে 1.5 দিয়ে গুণন দেন। এক নলে হচ্ছে মোটামুটি যেটা হয় 1.5 ফিটের মতো। তো এখানে আপনি হিসাব করলে মোটামুটি 7, আর যদি আমরা এটাতে ধরি কত পাবো, 3 7 3 10, 11 মতো পাবো সামথিং। তার মানে আপনি 11 ফিট ধরতে পারেন। মানে আপনার ওই নলটা হচ্ছে মাপার জিনিস, বুঝছেন কিনা? এটা আর একক না। 8 হাতে হলে 8 হাতে হলে কেমন হিসাব করে? তো এখানে 8 তো হাতে 7 হলে হাতে হলে 8-এর সাথে আপনি 1.5 গুণন দেন। আমরা যদি আপনি ফিটে বুঝেন, 8 হাতে যে নলটা আছে, এক হাতে হচ্ছে 1.5 ফিট, জি বুঝছেন কিনা? এক হাতে 1.5 ফিট। জি জি।
8 হাত লম্বা যদি বাঁশের নলটা হয়, এটাকে আপনি 1.5 দিয়ে গুণন দিলে আপনি ফিটটা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এখানে যদি আপনি হিসাব করেন 12 ফিট পাবেন। কথা বুঝছেন? 12 ফিট কিন্তু পাচ্ছেন। তার মানে এখন আপনি নিজেই কিন্তু বাইর করতে পারবেন যে তারা কত ফিট। এক যদি এক লম্বা যদি 1 নল হয়, তার মানে 12 ফিট। 2 নল হলে 24 ফিট। কথা বুঝছেন কিনা? ওইটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ মাপার জিনিস। আর একক তো ওইটা তো ফিক্সড। হ্যাঁ, এককগুলো ফিক্সড। ওটা তো দলিলের হিসাব, দলিলের সব দলিলে একক, শতাংশ, একর এগুলা থাকে। তবে যতটুকু জানা ওকে, আছে এখন ধন্যবাদ। পর্যন্ত 100-তে নাই, 120 শতকে কানি আছে, বুঝছেন কিনা? 120-এ আছে, ও, তারপরে শুধু 20-এ আছে, তারপরে যেটা 40 যেটা বললাম যে কাচ্চা কানি যেটাকে বলে, কাচ্চা কানি 40 একদম ছোট। এটা ছাড়া এই যে 120 কিন্তু ব্যবহৃত হয় লক্ষ্মীপুরেও, কিন্তু ফেনীতেও যদি আছে, লক্ষ্মীপুরেও আছে 120 শতকেও কানি হয়। তা আসলে এটা সমস্যা হবে না। আপনি যেটা করবেন, যারা মাপে তাদেরকে জাস্ট একটু জিজ্ঞেস করবেন যে আসলে এই হ্যাঁ জায়গায় কত ধরা হয়। আপনি তো বুঝতে পারলেন যে একাধিক হ্যাঁ, হয়। বুঝতে পারছি। না, আমি এটা আমার নিজ থেকে বলা আর কি, যে আমি যখন জমির হিসাবগুলোতে দেখছি, সব আমি যতটুকু জানি যে ওখানে এই 20 ঘন্টাতে এক কানি হয়, তাহলে 20 ঘন্টা হইলে তো আপনার ঠিক 60 আছে। দ্বিগুণ দিলে আপনার কত হয়? ওই তো 80, আপনার 80 কড়াতে এক কানি। ওইটা তো এই দেখেন, এই হিসাবটা কিন্তু আলাদা। আমরা এখানে কিন্তু বলছি, দেখেন কানিরে আপনি 20 ভাগ করলে গন্ডা পাবেন, গন্ডারে 4 ভাগ করলে কড়া পাবেন। এখন আপনার কানি কত শতকে, তার উপর ভিত্তি করে গন্ডা জমি কম হবে বৃদ্ধি হবে। যদি 40 শতকে কানি হয়, তাহলে 1 গন্ডা জমি কম আসবে। 120 শতকে হইলে গন্ডার মধ্যে জমিটা বেশি আসবে। 160 হইলে আরো বেশি আসবে। 220 হইলে আরো বেশি আসবে, বুঝছেন কিনা? ওই তার মানে ওই আপনারা এখানে জানতে, বাঘ থেকে আসবে, বাঘ থেকে যা আসে হ্যাঁ তাই। তা আছে তাই, ওই যে কানি ওইটাই থেকে। ওইটাই 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 ওকে, ধন্যবাদ ধন্যবাদ। এটাই আচ্ছা আর ঠিক কি। আছে, আমি ওটা আরো তাহলে ভালো করে জানাই নেবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা এমনি একটা শীট দিয়ে দিমু এককের, ছাড় দিয়ে দিমু, নাজিম তারপর ভাই, আমাদের। জি বলেন। আমি বলতে চাচ্ছি যে বিষয়টা আপনি বুঝাইলেন আর উনি যে প্রশ্নটা করলেন, জি, ওই বিষয়ের সাথে এই বিষয়ের কোনো সম্পর্ক তো হচ্ছে না। না না, উনি যেটা আসলে বুঝে না, উনি এটা মাপার হিসাবটা বলছে। ওনার অঞ্চলে বলতেছে নল দিয়ে জমি মাপে, বুঝছেন? এখন জি এই বাঁশের নলগুলা এক এক অঞ্চলে এক এক রকম ব্যবহার করা হয়। কোন অঞ্চলে যেটা করা হয় যে 7 হাত লম্বা, এই যে লম্বাটা আছে না, ধরেন যে এটা এটা হচ্ছে 7 হাত লম্বা বাঁশের নল, ঠিক আছে? আবার কোথাও 8 হাত লম্বা ব্যবহার করা হয়। তো দেখেন, আপনি ফিতা ব্যবহার করতে পারেন, 100 ফিটেরও ব্যবহার করতে পারেন, 50 ফিটেরও ব্যবহার করতে পারেন। জি জি। এখন এইটা তো এককের সাথে সম্পর্কযুক্ত না। এখন উনাকে জানতে হবে যে কয় হাত লম্বা দিয়ে মাপতেছে, তাই না? আপনি যদি এখন জমি মাপেন ফিতা দিয়ে, আপনি 50 ফিটের মাপতেছেন না 100 ফিটের মাপতেছেন, ওইটা তো আপনি ভালো জানবেন, আমি তো আর এখান জি, থেকে জানবো না। এটা আর এটা তো আমার হিসাব। হ্যাঁ, আর এককটা এটা তো যেটা বললাম এটা ফিক্সড। আর এইটা এগুলা হচ্ছে পুরাতন ঢাকা শহরে মাপে, যে আসলে এখন তো আর ওইরকম চলে না। আর এই জন্য মনে রাখবেন, এই যে নলটা আছে, এক হাতে আমরা ধরি 1.5 ফিট, বুঝছেন কিনা? এটা দেখ, মনে রাখবেন, 1 হাত সমান 1.5 ফিট। তো আপনি যদি হাতের 18 হিসাবে না বুঝেন, তো আপনি ওই হাতটাকে, এই যে 7 ফিট আছে, এটাকে আপনি 1.5 দিয়ে গুণ দেন, বা 8 হাত হইলে এটাকে ওয়ান 18 পয়েন্ট ইঞ্চি। ফাইভ দিয়ে আপনি গুণ দেন, তো আপনি দেখবেন যে এখানে 12 ফিট পাচ্ছেন। তার মানে জি, যেটা 8 হাত লম্বা নল, ওইটা মানে 1 নল মানেই হচ্ছে 12 ফিট। তো জি। আপনি এখন কত নল পাইলেন সেটা আপনি ভালো জানবেন। তো এই আর 12 দিয়ে নল দিলাম, তাতে গুণ দিলে পাই গেলাম। হ্যাঁ, সেটা এখন কথার কথা, যদি একটা সম্পত্তি ধরেন, যে এখানে উদাহরণ দিই, যদি একটা সম্পত্তি বলা হয় যে এটা আপনার হইলো 8 নল লম্বা, 4 নল চওড়া, কথার কথা, আট জি নল লম্বা। এখন আপনি জানেন কত লম্বা করছেন। আমরা ধরলাম যে আপনি এই যে 8 হাত লম্বা বাঁশের নল দিয়ে মাপছেন, তাহলে আমরা এই 8টা দিলাম, 8-এর সাথে গুণন দিব কত দিয়ে? 1.5 দিয়ে, কথার কথা। তো একবার আমরা 1.5 দিয়ে গুণন দিলে আমরা কত পাচ্ছি? এটা 12, এটা আমরা ফুটে পাচ্ছি। এটা হচ্ছে যে আমাদের এক যে নলের দৈর্ঘ্য, 1 নলের দৈর্ঘ্য 12 ফিট। এখন 12 ফিট। এইটা আমরা 8 বার গুণ দিব, কেন? 8 বার নিছেন আপনি। তো জি, এইটাতে, হ্যাঁ, এটা হইলো আমাদের দৈর্ঘ্য। তো প্রস্থটাও আমরা ডাইরেক্ট নিতে পারি, 4-এর সাথে এখন যদি 12 গুণন দিয়ে দেই, তো আপনি দৈর্ঘ্য পাইলেন, প্রস্থও পাইলেন, তো আপনার তো ক্ষেত্রফল হয়ে গেল। তো ওই জন্য, আর আশা করি এটা ভবিষ্যতে আসবে আরেকটা চার্টের মধ্যে, যে যেমন ওই লিঙ্কে মাপলে কতটুকু, ইয়াতে জি জি। মাপলে কতটুকু, এটা আপনারা পারবেন, সমস্যা নেই। মানে এর সূত্রটা তো আমার ওই যে 435 হ্যাঁ, পয়েন্ট এইটা সিক্স এইটা এইটা এই যে বললাম, এইটা সবসময় মনে রাখবেন, এইটা।
আর ওই জি। মিয়াজি ভাই যেটা বললো, যদি আপনারা লিঙ্কে যদি কেউ হিসাব করতে চান, লিঙ্কের হিসাব হচ্ছে কি ওইটাও একই রকম, তবে লিঙ্কের ক্ষেত্রে হচ্ছে লম্বা চওড়া যাই হোক, ক্ষেত্রফল যাতে 1000 আসে, বুঝছেন? জি 1000 যদি আসে তখন ওইটাকে আমরা বলতেছি শতক। মানে ধরেন যে লম্বা হইলো আপনার 100 লিঙ্ক, চওড়া হইলো 10 লিঙ্ক, তো জি তাইলে এর মধ্যে সম্পত্তি আছে আমার 1 শতক। কিভাবে বুঝলাম আমরা? তো আমরা আমরা জানি, এটা আপনার মুখস্থই রাখে দেন যে 1000 বর্গ লিঙ্কে 1 শতক। এখন বলে এই দুইটা আপনি চাইলে কিন্তু আপনি হিসাব করতে পারেন। এই দুইটা কিভাবে, যে এখন আমরা জানি যে এক লিঙ্ক সমান কত, 0.66 ফিট। 0.66। হ্যাঁ, আপনি এই 0.66 দিয়ে 1000-কে ভাগ দেন, দেখবেন এটাই চলে আসবে, ভাগ দিয়ে দেখেন এটাই আসবে। তো লিঙ্গের সূত্রটা কি ওই 1000ই? হ্যাঁ, লিঙ্কে মানে আপনি এটা মনে রাখবেন যে 1000 লিঙ্কে 1 শতক, আর 435.60-তে 1 শতক। ফুটে এইটা ফুটে একদম, এটা আপনার মুখস্থ, এটাতে মানে কোনো বুঝার কিছু নাই। একটা হচ্ছে এখন ফুটে জি, আর একটা হচ্ছে ওই লিংকে, বর্গ লিংকে। লিঙ্কে, তো হ্যাঁ ওইটা ওই জন্য বলি, আপনার সম্পত্তি যেমনই হোক, আঁকা বাঁকা যেমনই হোক, ক্ষেত্রফল আগে আপনি বাইর করে দেখবেন কত হচ্ছে, জি ক্ষেত্রফলটাই হলো মেইন, বাকিটা পরে আসবে আর কি। আচ্ছা, ইনশাল্লাহ জি যদি আরো প্রশ্ন থাকে আমরা পরে নিব। আপাতত আমাদের বাকি ক্লাসের অংশটুকু শেষ করে ফেলি, কি বলেন আজিম ভাই? জি ভাই, হ্যাঁ, সামনে সামনে করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে মেজি ভাই কন্টিনিউ করেন। জি আজিম ভাই, স্ক্রিন শেয়ারিং অপশনটা একটু ইয়ে করে দেন। হুম। যাই হোক, গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম ভূমি জরিপের যে সকল সাধারণ পদ্ধতি আছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো সাধারণ জমিগুলো আপনি কিভাবে মাপেন, দৈর্ঘ্য প্রস্থ বা ভূমি পূরণ উচ্চতার সূত্র দিয়ে আপনারা এই সাধারণত জমিগুলো পরিমাপ করে ফেলতে পারবেন। তবে এতক্ষণ পর্যন্ত আজিম ভাই যে একক নিয়ে আলোচনা করছেন, তা এককগুলা জানা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনি যতভাবেই মাপেন না কেন, এককের হিসাব যদি না বুঝেন তাহলে আপনি কোনো সময় মিলাইতে পারবেন না। তারপরে এতক্ষণ পর্যন্ত যেই হিসাবগুলো আপনাদের দেখানো হয়েছে, আপনাদের আরেকটু চিত্র সহকারে জিনিসটা আমি সংক্ষেপে একটু বলে দিই। শিকল, এটা হচ্ছে শিকল, দেখেন এটাকে বলে সেন, অথবা এগুলার প্রত্যেক যে কড়ি দেখতেছেন বা প্রত্যেক যে খণ্ড দেখতেছেন, এগুলো হচ্ছে এক একটা কড়ি। তার মানে আপনি যদি সেন দিয়ে মাপেন তাহলে 1000 বর্গ কড়িয়ে, 1000 বর্গ কড়িয়ে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যেই লিঙ্কগুলা দেখতেছেন, কড়িগুলা দেখতেছেন, এগুলা দৈর্ঘ্যে প্রস্থের ক্ষেত্রফল যদি 1000 বর্গ লিঙ্ক হয়, এটা দিয়ে যদি মাপেন, এগুলা যদি 1000 বর্গ লিঙ্ক হয়, তাহলে আপনি 1 শতক জমি পাবেন মোট 1000 বর্গ লিঙ্ক হলে। আর আপনি যদি মাঠে যদি আপনি ফিতা দিয়ে মাপেন, মাঠে যদি আপনি ফিতা দিয়ে মাপেন, তাহলে আপনি দৈর্ঘ্য প্রস্থ নিবেন বা ভূমি উচ্চতা নিবেন, নেওয়ার পর যে ক্ষেত্রফলটা পাবেন তাকে 435.6 দিয়ে আপনি ভাগ দিবেন। তার মানে আপনি দুটো বিষয় পাইছেন। আপনি চাইলে সেন দিয়ে মাপতে পারেন, সেনের হিসাব যদি আপনি নকশার মধ্যে করেন তাহলে গুণিয়ে স্কেল, সেনের সাথে সম্পর্ক হলো গুণিয়ে স্কেলের, আর ফুটের সাথে সম্পর্ক হলো 330 স্কেলের। নকশার মধ্যেও মাপলেও সেম কথা, আপনি যদি গুণিয়ে স্কেল দিয়ে মাপেন তাহলে 1000 বর্গ লিঙ্কে গুণিয়ার হিসাবগুলো হয় বর্গ লিঙ্কে হয়, লিঙ্কের হিসাব তো তাই বর্গ লিঙ্ক আসবে। তো বর্গ লিঙ্কে যে পরিমাণটা পাবেন সেটাকে যদি 1000 দিয়ে ভাগ দেন তাহলে সেখানে 100% জমি পাবেন। আর যদি 330 স্কেল দিয়ে যদি ম্যাপের মধ্যে মাপেন অথবা ফিতা দিয়ে যদি আপনি মাঠে মাপজোপ করেন, তাহলে যে ক্ষেত্রফলটা পাবেন, বর্গফুট, যে বর্গফুটটা পাবেন তাকে 435.6 দিয়ে ভাগ করলে আপনি শতাংশতে হিসাবটা পেয়ে যাবেন। এই হচ্ছে দুটা স্কেল। আর আপনাদের আরেকটু ক্লিয়ার করে দিই, এই যেটা ইয়াটা দেখতেছেন এটা হচ্ছে একটা সেনের কড়ি, এক একটা সেনের কড়ি, আর এটার নিচে যেটা দেখতেছেন এটা একটা 1 ফুট। বুঝতে পারছেন? তাহলে আপনারা সহজে বুঝে নেন যে আহ, এক 1 ফুট থেকে আপনার যে লিঙ্কটা সেটা 3/2 অংশ ছোট, মানে 1 ফুটে 3/2 অংশ এক লিঙ্ক। আপনি এখানে চিত্রটা দেখলে ক্লিয়ার হয়ে যাবেন যে এই লিঙ্কটা মোটামুটি 1 ফুটের 3/2 জায়গা দখল করছে। তো আপনাদের এখানে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দিব আজকে, এখানে আরো ক্লিয়ার করে দিই। এক লিঙ্ক দৈর্ঘ্য হচ্ছে 0.63 ফুট, এটা ফুটে ফুটে আছে।
এখন যদি আপনি ইঞ্চিতে হিসাব করেন 0.63 ফুট মানে 7.92 ইঞ্চি, তাহলে এক লিঙ্কের সাথে ফুটের কি সম্পর্ক পেলাম? এক লিঙ্ক সমান 0.63 ফুট বা 7.92 ইঞ্চি। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, তাহলে বলেন 1 ফুট সমান কত ইঞ্চি? 1 ফুট সমান কত ইঞ্চি আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে 12 ইঞ্চি সমান 1 ফুট। তার মানে এক লিঙ্ক সমান হচ্ছে 7.92 ইঞ্চি, ফুটে প্রকাশ করলে হয় 0.63 ফুট। তাহলে দুইটা জিনিস ক্লিয়ার, একটা হচ্ছে এক লিঙ্ক সমান 7.92 ইঞ্চি এবং 1 ফুট সমান 12 ইঞ্চি। আর আরেকভাবে বলতে পারি 1 ফুট মানে হচ্ছে 1 ফুট বরাবর, আর লিঙ্ক হচ্ছে 0.63 ফুট। আর লিঙ্ক আর এই ফুটের বিষয়টা আপনারা আশা করি বুঝতে পারছেন। এবার আপনাদের আরেকটা বিষয় আমি আপনাদের ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে 1 বর্গ লিঙ্ক সমান হচ্ছে 0.4356 বর্গ ফুট। সাপোজ আপনাকে আমি একটা এক্সাম্পল দিই। আপনি মনে করেন একটা জায়গার পরিমাণ বাইর করছেন, আপনি কত, এই যে মনে করেন একটা জায়গার পরিমাণ হচ্ছে 5% অথবা দেখা যাচ্ছে 5000 বর্গ লিঙ্ক। তা আপনি চাচ্ছেন যে 5000 বর্গ লিঙ্কে কত ফুট হয়, 5000 বর্গ লিঙ্কে কত বর্গ ফুট হয়, আপনি কনভার্ট করতে চাইতেছেন। এখন আপনি কনভার্ট করতে চাইতেছেন বর্গ ফুট থেকে কিভাবে বর্গ লিঙ্ক করা যায় এবং বর্গ লিঙ্ক থেকে কিভাবে বর্গ ফুট করা যায়। এটা তো আমাদের অনেক সময় দরকার হতেই পারে, বা মনের কিউরিওসিটি থেকেও জানতে ইচ্ছে করে যে আমি যে এখানে 5000 বর্গ লিঙ্ক জায়গা পাইছি, এটা বর্গ ফুটে কত আসে, এটাও দেখা দরকার। তাহলে সেটা কনভার্ট করার জন্য একটা টেকনিক আছে, সেটা হলো বর্গ লিঙ্কের পরিমাণকে আপনি যদি 0.4356 দ্বারা গুণ করেন তাহলে বর্গ ফুটে পেয়ে যাবেন রেজাল্টটা। আর যদি আপনি চান যে বর্গ ফুটকে আপনি বর্গ লিঙ্কে প্রকাশ করবেন, তাহলে এই বর্গ ফুটকে যদি আপনি 0.4356 দ্বারা ভাগ করেন তাহলে আপনি বর্গ লিঙ্ক পেয়ে যাবেন। একটা জায়গায় হচ্ছে কি গুণ দিলে আপনি বর্গ ফুট পেয়ে যাবেন, আর ভাগ দিলে আপনি বর্গ লিঙ্ক পেয়ে যাবেন। তার মানে বোঝা গেল 1 ফুট সমান 1.5165 লিঙ্ক। আগে বলছিলাম এক লিঙ্কে কত ফুট হয়, এবার এখানে ফিনিশিং এ আসি বলতেছি 1 ফুটে কত লিঙ্ক হয়। ঠিক আছে, এই যে বিষয়টা, এই 5টা লাইন, একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন, 4টে লাইন, এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন মোবাইলের মধ্যে, এবং বাসায় যে ভালোভাবে এখানে আসলে কি বোঝানো হচ্ছে এই জিনিসটা আপনি ভালো করে স্টাডি করেন। আমি বলবো এই জিনিসটাও যদি ভালো করে আপনি বুঝেন তাহলে আপনি ভূমি জরিপের আপনি 20% আপনি বুঝে যাবেন। ভূমি জরিপের এইটাই হচ্ছে মূল স্কেলিং। এটা বুঝলেই আপনার অনেক কিছু আপনার বোঝা সহজ হয়ে যাবে সামনে। তারপর এই যে গুনিয়া স্কেল সম্বন্ধে আবার একটু ক্লিয়ার করে দিই। এটা হচ্ছে 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলে গুনিয়ার যে বড় বড় এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব যে বড় দেখতেছেন, এটা হচ্ছে 20 লিঙ্ক করে 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলে। আর এই যে এখানে যে দেখতেছেন ছোট ঘরগুলা, এগুলো হচ্ছে 10 লিঙ্ক করে। আর ফুট স্কেলে আপনি যদি নকশার উপর যদি আপনি ফুট স্কেল রাখেন তাহলে আপনি সব হিসাব ফুটে পাই যাবেন, অর্থাৎ ফিতার হিসাবে পাই যাবেন। এগুলার প্রত্যেক ঘর 10 ফুট করে, উপরেও 10 ফুট করে, নিচেও 10 ফুট করে। তো 1 ইঞ্চিতে হচ্ছে 330 ফুট। এই জন্য এই স্কেলটাকে 330 স্কেল বলে অথবা 330 স্কেলও বলে, যেহেতু এটার 1 ইঞ্চিতে 330 ফুট হয়, সেজন্য এটাকে 330 স্কেল বলে। আর এইটার 1 ইঞ্চিতে গুনিয়া স্কেলের 1 ইঞ্চিতে 500 লিঙ্ক হয়। আর ফুটে হিসাব করলে এখানে 330 ফুট হবে, তবে এখানে হিসাব করে মূলত লিঙ্কের হিসাবে এখানে হিসাব করে। তো আশা করি এবার আমরা একটু জটিল দিকে যাই, সেটা হচ্ছে আমরা আগে আপনাদের দেখিয়েছি সাধারণ পদ্ধতিতে কিভাবে আমরা একটা জমি মাপজোপ করব, সেটা আমরা দেখিয়েছিলাম। যে এখানে আসলে আমরা মূলত গড় পদ্ধতির আশ্রয় নিয়েছিলাম। আপনি গড় দৈর্ঘ্য যত নিবেন তত সংখ্যা দিয়ে আপনি ভাগ দিবেন। এখানে ধরেন গড় দৈর্ঘ্য আমি 3টা নিছি, 120, 124, 128। এটাকে 120, 124, 128 মাঝখান দিয়ে একটা নিলাম, উপরে নিলাম, নিচে নিলাম, 3টা নিলাম, তাই 3 দিয়ে ভাগ দিছি। প্রস্থ 3টা নিছি, 90, 96, 105, এই জন্য 3 দিয়ে ভাগ দিছি। তো মোট ক্ষেত্রফল কত হয়েছে? 27.61%। এখন কথা হচ্ছে আপনি মন চাইলে দৈর্ঘ্য 3টা দৈর্ঘ্য নিতে পারেন, চাইলে 2টা প্রস্থও নিতে পারেন, সেটা আপনার প্রয়োজনের উপর ডিপেন্ড করে। আপনি যদি মনে করেন না আমি এখান দিয়ে 2টা প্রস্থ নিল, তাহলেও সমস্যা নাই। তাহলে আপনি গড়
যতটা প্রস্থ নিছেন, ধরেন আপনি 90 আর 105 নিলেন, আর 96টা মাঝখান দিয়ে আপনি নিলেন না, তখন শুধু আপনি 2 দিয়ে ভাগ দিলে হবে, কারণ আপনি দুইটা মাপ নিছেন, সেজন্য 2 দিয়ে ভাগ দিবেন। এভাবে যদি আপনি 5টা ভাগ করে এটা যদি 5টা মাপ নেন প্রস্থ বরাবর, তাহলে আপনি সকল সংখ্যাকে যোগ করে 5 দিয়ে ভাগ দিবেন, অর্থাৎ এভারেজ করে নেবেন আর কি। দৈর্ঘ্যকেও এভারেজ করে নেবেন, প্রস্থকে এভারেজ করে। এটাই ছিল আমাদের গড় দৈর্ঘ্য আর গড় প্রস্থের যে হিসাব পদ্ধতি, এটা ছিল। তো আমরা পরবর্তীতে এখন যে সিস্টেমের দিকে যাব, সেটা হচ্ছে হেরনসের সূত্র। হেরনসের সূত্র যাই, আপনাদের গত ক্লাসে আমি হেরনসের সূত্র সম্বন্ধে একটু আইডিয়া দিয়েছিলাম, বিশেষ কিছু আলোচনা করে নাই। হেরনসের সূত্রটা হচ্ছে, যে হেরনসের সূত্রটা আমি আপনাদের দেখাই, দেখেন এখানে একটু খেয়াল করেন, হেরনসের সূত্রটা খেয়াল করেন। এই দেখেন আপনাদের দেখাই, এটা একটা জমি 120 ফুট, নিচে কত 128 ফুট, পাশে কত প্রস্থ কত 90 ফুট, আর এখান দিয়ে আছে 105 ফুট। সাপোজ এই একই জমিকেই আমরা গড় দৈর্ঘ্য গড় প্রস্থ দিয়ে আপনাদের হিসাব করে দেখাইছি, ঠিক আছে, আপনাদের হিসাবও মিলে গেছে। এখন হয়তো একটা প্রশ্ন আসতে পারে যে আপনি এ ধরনের একটা আঁকা বাঁকা জমিকে, এখানে 90, এখানে 105, 15 ফুটের ব্যবধান, এখানে 120, এখানে 128, 8 ফুটের ব্যবধান আছে, আপনি কেন এই জমিটাকে আপনি গড়ের সূত্র দিয়ে করলেন, এটাকে আপনি কেন জ্যামিতিক সূত্র দিয়ে করলেন না? তো এরকমও লোক কিন্তু থাকতে পারে। হয়তো আপনি এটা গ্রাম অঞ্চলে করলে, গড়ের সূত্র দিয়ে করলে, সাধারণ দৈর্ঘ্য প্রস্থের গড় নিয়ে যদি করেন, তাহলে খুব বেশি 19-20 হয় না। কিন্তু আপনি যখন শহর অঞ্চলে যদি এই পরিমাপটা করেন, তাহলে দেখা যাবে যে হয়তো 1 শতক জমির পার্থক্য হয়ে গেছে জ্যামিতিক পদ্ধতিতে করার কারণে, এবং এই যে গড় পদ্ধতি করার কারণে হয়তো দেখা গেল তো 1 শতক জমির পার্থক্য হয়ে গেল। এখানে 27.61% দেখা গেল, তখন আসছে 26.55% পার্থক্য হয়ে গেল। তখন যাইয়ে একটা ঝামেলার সৃষ্টি হবে, কারণ আপনারা জানেন এই শহর অঞ্চলে যে জমিগুলা আছে, এগুলা শহরের আশেপাশেও যদি থাকে, এক একটা জমির দাম থাকে, শতাংশের দাম থাকে 30 লাখের উপরে। শহরের মধ্যে বা মেন টাউনের মধ্যে না হলে, মেন টাউনের মধ্যে হলে এক একটা জমির দাম 60 লক্ষ টাকা, 70 লক্ষ টাকা। তাহলে 1% জমি মানে বিশাল ব্যাপার। তো আপনাকে সার্ভেইংটা যেহেতু করবেন, আপনার সার্ভেইং এ কোনো দুর্বলতা থাকতে পারবে না, বিশেষ করে শহরের ক্ষেত্রে। সেটা হচ্ছে কি, তাহলে আপনি এমন প্রসেসে যাইতে হবে যাতে কোনো আমিন এসে, কোনো সার্ভেয়ার এসে আপনাকে চ্যালেঞ্জ করে। অন্তত আপনি ম্যানুয়ালি করলে যাতে আপনার হিসাবের বাইরে না যায়, সেজন্য আপনাকে করতে হবে কি, দেখেন এটা একটা জমি, এটার দৈর্ঘ্য একটা হচ্ছে 120 ফুট, নিচের দৈর্ঘ্য হচ্ছে 128 ফুট, প্রস্থ কত ফুট 90 ফুট, আর 105 ফুট। তো এটা একটা আঁকা বাঁকা জমি বলতে পারি, কারণ এটার দৈর্ঘ্য প্রস্থ গুলা কিন্তু মিল নাই। যেমন 120, 128, আর প্রস্থ হচ্ছে 90, 105। ভাই প্রস্থের দিক থেকে খেয়াল করলে দেখা যায় যে 15 ফুটের ব্যবধান হয়ে যায়, 105 থেকে 90 হচ্ছে 15 ফুটের ছোট। এই ধরনের জমিগুলোতে তাহলে আমরা কিভাবে মাপবো, এখন প্রশ্ন আসছে সেটা। আপনাদের একটা কথা বলি, আপনি হেরনসের সূত্রটা আগে যদি না শুনে থাকেন, তাহলে গত ক্লাসে হেরনসের সূত্র নামে আমাদের মুখ থেকে শব্দটা শুনছেন। এই সূত্রটা হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখানে এ বি সি দ্বারা একটা ত্রিভুজের 3টা বাহু বোঝানো হচ্ছে। একটা ত্রিভুজে সাধারণত বলেন যে কয়টা বাহু থাকে আর কয়টা কোণ থাকে। একটা ত্রিভুজের সব সময় 3টা বাহু আর 3টা কোণ থাকে। তো আপনি যেই ত্রিভুজ হোক, স্থূল এটা হোক আপনার সমকোণী ত্রিভুজ হোক বা অসমকোণী ত্রিভুজ হোক বা অনিয়মিত ত্রিভুজ হোক, যেভাবেই আমরা বলি, এই একটা সূত্র দিয়ে আপনি সকল ত্রিভুজকে আপনি মাপ করতে পারবেন, মাপজোপ করতে পারবেন। সেটা আমরা সাধারণত জানি ভূমির যে ত্রিভুজের সূত্র আমরা সাধারণত জানি কি, ত্রিভুজের সূত্র আমরা সাধারণত জানি, দেখাই, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই যে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের সূত্র, এটা কিন্তু আমরা সবাই জানি। তবে এই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই সূত্রটা যদি আপনি প্রয়োগ করতে যান, তাহলে আপনার এই ত্রিভুজটা অবশ্যই সমকোণী হতে হবে, বা কোনো না কোনো ভাবে সেটাকে সমকোণী বানাতে হবে।
তারপর যাইয়া আপনি সমকোণী ত্রিভুজে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এই সূত্রটা প্রয়োগ করতে পারবেন। তো হেরনসের যে সূত্রের কথা বলতেছি আপনাদের, এটার জন্য সমকোণী ত্রিভুজ লাগে না, আপনি যে কোনো ত্রিভুজে এই হেরনসের সূত্রটা প্রয়োগ করতে পারবেন। তাহলে দেখেন তাহলে আমরা জানি যে ত্রিভুজের সূত্রকে যখন আমি হেরনসের সূত্র দিয়ে প্রকাশ করব তাহলে আমরা একদম নিখুঁত রেজাল্ট পাবো। সোজা কথা হচ্ছে এটা হেরনসের সূত্র দিয়ে আপনি যদি হিসাব করেন একদম নিখুঁত রেজাল্ট পাবেন। তাহলে এটা একটা চতুর্ভুজ, হ্যাঁ এটা একটা চতুর্ভুজ, তাহলে আমি এটাকে কিভাবে ত্রিভুজ বানাবো? দেখেন কর্ণ বরাবর যদি একটা রশি দিয়ে যদি আপনি টানে দেন তাহলে দেখবেন এখানে দুইটা ত্রিভুজ হয়ে গেছে, দুইটা ক্ষেত্র ত্রিভুজ ক্ষেত্র হয়ে গেছে। তো আমরা আলাদা আলাদা ভাবে দেখেন তাহলে এখন কয়টা বাহু পাচ্ছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই 136 ফুট যে বাহুটা কর্ণটা এটা দুইটা ত্রিভুজের ক্ষেত্রেই কমন, এটারও অংশ এটারও অংশ। তার মানে এটা দুইটা ত্রিভুজ হয়ে গেছে, দেখেন দুইটা ত্রিভুজ হয়ে গেছে। একটা ত্রিভুজের তিনটা বাহু দেখি 90 ফুট 120 ফুট 136 ফুট, আরেকটা ত্রিভুজের দ্বিতীয় ত্রিভুজের তিনটা বাহু দেখি 128 105 136। ঠিক আছে, দুইটা ত্রিভুজ। এখন আপনাদের আমরা বলছি কি এই যে ত্রিভুজের যে সূত্রটা হেরনসের সূত্র, অনিয়মিত ত্রিভুজের যে সূত্র সবই একই কথা। অনিয়মিত ত্রিভুজের সূত্র, হেরনসের সূত্র বা যে কোনো ত্রিভুজের সূত্র সবই একটা সূত্র, সেটা হলো হেরনসের ফর্মুলা। এখন আমি হেরনসের ফর্মুলার দিকে আপনাদের আলোকপাত করতেছি। এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, যেখানে এ হচ্ছে একটা বাহু প্রথম বাহু, বি হচ্ছে দ্বিতীয় বাহু এবং সি হচ্ছে তৃতীয় বাহু। এখন কোনটা প্রথম বাহু কোনটা দ্বিতীয় বাহু কোনটা তৃতীয় বাহু এই ধরনের কোনো হিসাব নাই, আপনি যে কোনো বাহুকে আপনি প্রথম দ্বিতীয় তৃতীয় হিসাবে ধরে নিতে পারবেন, সমস্যা নাই, তিনটা বাহু আসলেই হলো। তার মানে এই এ বাহুর মান আমরা পাইতেছি সাপোজ 90, বি বাহুর মান পাইতেছি 120, সি বাহুর মান পাইতেছি কত 136। এখন আমরা এস এর মান কত, এস এর মান কত সেটা তো আমরা জানি না, এখানে কোনো এস এর মানও দেখানো হয় নাই। তাহলে এসটা কি? এসটা হচ্ছে একটা ত্রিভুজের পরিসীমার অর্ধেক। পরিসীমা মানে কি? একটা ত্রিভুজ তিনটা বাহু যোগ করলে যেটা হয় সেটা হলো পরিসীমা। দেখেন এ বাহু এ বাহু এ বাহু যোগ করলে যেটা হবে সেটা হলো পরিসীমা, মানে এ বি সি এর যোগফল আর কি। তো এ বি সি এর যোগফলকে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে পাবো অর্ধ পরিসীমা। তার মানে এস হচ্ছে অর্ধ পরিসীমা। তার মানে এসটা কি, এটা কি আপনারা বুঝতে পারছেন যে এস হচ্ছে একটা ত্রিভুজের অর্ধ পরিসীমা, মানে পরিসীমা যত হয় তাকে 2 দিয়ে ভাগ, অর্ধ পরিসীমা। তো এস এর মান কত হয় আমরা একটু দেখি। এস এর মান হয় কত, এই যে দেখেন 90 120 136। তো এস এর মান দেখা যাচ্ছে কি এখানে 173। 90 120 136 কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে আমরা পাবো 173। যেহেতু এখানে দুইটা ত্রিভুজ, খেয়াল করেন এখানে একটা চতুর্ভুজের কিন্তু এখন দুইটা ত্রিভুজ হয়ে গেছে, তাহলে আমরা দুইটা ত্রিভুজকে আলাদা আলাদা ভাবে হিসাব করে যোগ করে নিব। এখানে একটা ত্রিভুজ এখানে একটা ত্রিভুজ আলাদা আলাদা রাখছি। তো এস এই সূত্রটা আমরা প্রয়োগ করি যে প্রথম ত্রিভুজের ক্ষেত্রে আমরা হিসাবটা দেখি। এস এর মান দেখেন একটু খেয়াল করেন, এস এর মান কত 173, ঠিক আছে। আবার এই এস ইন্টু এস মাইনাস এ, আবার এস এর মান আসছে 173, বিয়োগ প্রথম বাহু 90, আবার এস এর মান 173 বিয়োগ 120, অর্থাৎ এই যে খেয়াল করেন এই দ্বিতীয় বাহু ঠিক আছে। এভাবে করে এস এর থেকে আবার তৃতীয় বাহু বিয়োগ 173 বিয়োগ 135, এই যে দুঃখিত এখানে ভুল হয়েছে, এখানে 136 হবে, ঠিক আছে 136। আবার একইভাবে আপনি দেখেন এখানে এস এর মান হচ্ছে 184.5 দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে। তো 184.5 থেকে আমরা প্রথম বাহু এই এই প্রথম বাহু কত হয় যে 136, এখানে এই লাইনটাকে আমরা প্রথম বাহু ধরলাম, অর্থাৎ এটা সি সি আর কি, কিন্তু এখানে এ হিসাবে গণ্য হবে। মানে আমার একটা ত্রিভুজের তিনটা বাহু আমরা এখানে দিতে হবে। তাহলে একটা ত্রিভুজের তিনটা বাহু কোনটা কোনটা আছে, এই যে 136
সি বাহু 128 ডি বাহু 105 ই বাহু, ঠিক আছে। তাহলে দেখেন 184.5 ইন্টু 184.5 বিয়োগ 135, ডির মান কত 128, তারপর আবার ইর মান কত 105। তাহলে আমরা এগুলাকে আমরা সরল অঙ্ক করে ফেলবো। প্রথমে বিয়োগের কাজ করে ফেলবো, বিয়োগের কাজ করার পর আমরা গুণের কাজ করব, ঠিক আছে। তো গুণের কাজ করার পর আমরা পাইছি কত, যত পাবো আমরা তাকে আমরা বর্গ করে নিব। ওই রুট ওভার উঠাই ফেলানোর জন্য আমরা সেটাকে বর্গ করে নিব। তার মানে আপনার এই 5306.4 এর বর্গ হচ্ছে এখানে যে সরল অঙ্ক করলে যেটা হইতো সেটা, ঠিক আছে। এবার আমরা রুট ওভার উঠানোর জন্য এই যে বর্গ করে নিছি আর কি, এটার রেজাল্টকে আমরা বর্গ করে নিছি। তো এখন দেখেন আমরা রুট ওভারটাকে আমরা উঠে দিছি, স্কোয়ারের সাথে এই কাটাকাটি করে আমরা উঠে দিছি, এখানেও সেম স্কোয়ারের সাথে কাটাকাটি করে আমরা উঠে দিছি। তাইলে আমাদের এখানে কত আসছে 5306.4 যোগ 6339.4। তো এটা এখন আমরা তো চতুর্ভুজের মান নির্ণয় করতেছি, দুইটা ত্রিভুজের মান কিন্তু আমরা বাইর করে ফেলছি। একটা ত্রিভুজ হচ্ছে 5306.4 বর্গ ফুট, আর এটা হচ্ছে আরেকটা ত্রিভুজ হচ্ছে 6339.4 বর্গ ফুট। তাহলে এটা দুইটাকে আমরা যোগ করলে আমরা টোটাল চতুর্ভুজের মান পাই যাব। তার কত হয়েছে 11,646.23 বর্গ ফুট, অর্থাৎ 26% জায়গা। তো বর্গ ফুট থেকে আমরা শতাংশ কিভাবে পাইছি, ওই যে 435.6 ওটা দিয়ে আমরা ভাগ দিছি, তখন আমরা 26.74 পেয়ে গেছি। আপনারা হিসাব করার সময় এই যে এখানে আপনারা নিজে নিজে রাফ করবেন। আমার এখানে যদিও ক্যালকুলেশনে যদিও কোনো এদিক সেদিক হয় সেটা আপনারা ধরতে পারবেন, সেজন্য আপনারা কি করবেন, এই সূত্রটা আপনারা এই চিত্রের সাথে প্রয়োগ করবেন। এখানে একটা বাহু 90, 120, 136 আর একটা হচ্ছে 128, 105, এটা দিয়ে আপনারা হিসাবটা করে আপনারা হিসাবটা মিলিয়ে দেখবেন। এই ছিল হেরনসের ফর্মুলা। তো হেরনসের ফর্মুলা দিয়ে যদি আপনি পরিমাপ করেন, দেখবেন গড়ের সূত্র দিয়ে যে হিসাবটা পাবেন হেরনসের সূত্র দিয়ে কিন্তু দেখবেন সবসময় হয়তো 2-1% কম পাবেন। সবচেয়ে যে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যদি নকশাকে যদি অটোক্যাড বা কম্পিউটারের মাধ্যমে মাপজোপ করেন, অথবা যদি আপনি মোবাইল অ্যাপের মাধ্যমেও যদি নকশা থেকে মাপজোপ করেন, তাহলে দেখবেন এই যে হেরনসের সূত্রের সাথে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই ডিজিটাল পদ্ধতিগুলা মিলে যায়। তা এখান থেকেও আপনারা বুঝতে পারেন হেরনসের সূত্র কতটা নির্ভরযোগ্য। আর গড়ের সূত্রে সবসময় দেখা যায় যে কিছু জায়গা 2-1% জায়গা, যেমন এখানে 27% জায়গা, এখানে দেখবেন হয়তো 0.5% থেকে 1% জায়গা বেশি বেড়েও যেতে পারে। এটার কারণ হচ্ছে এখানে যে আঁকা বাঁকা এই যে আইলগুলা যে আঁকা বাঁকা হয়ে যায়, সেটা কিন্তু প্রকৃত হাইটের চেয়ে, প্রকৃত দৈর্ঘ্যের চেয়ে সেটা কিন্তু একটু বড় হয়ে যায়। এই জন্য সবসময় গড়ের সূত্রে রেজাল্টটা একটু বেশি আসে। আদার্স মনে করেন 100% আপনার জায়গা মাপলেন, সেখানে দেখা গেল যে 3% প্রকৃত হিসাব থেকে বেশি আছে। 100% জায়গা যদি আপনি গড়ের সূত্রে মাপেন, আবার সেটা যদি আপনি হেরনসের সূত্র দিয়ে মাপেন, তাহলে দেখবেন হেরনসের সূত্র আসবে রেজাল্ট 96.88। আর আপনি যদি ওই গড়ের সূত্র দিয়ে মাপেন তাহলে দেখবেন সেখানে 100% জায়গা, তো মানে ডিফারেন্স হয়ে যায়। সেজন্য হেরনসের সূত্র সব সময় প্রায়োরিটি পাবে। এখন আমি আপনাদের একটা এক্সাম্পল দেওয়ার জন্য, হয়তো একটা চতুর্ভুজ আকার জমিকে আমি দুইটা খণ্ডে ভাগ করছি, আলাদা আলাদা ত্রিভুজের মান নির্ণয় করে সেটাকে যোগ করে 435.6 দিয়ে ভাগ করে হিসাবটা মিলাইছি। আপনি চাইলে এখানে পাঁচটা ত্রিভুজ বানাইতে পারেন, তাতেও সমস্যা নেই। প্রত্যেক ত্রিভুজ আলাদাভাবে হিসাব করে পরে সবগুলো একসাথে যোগ করে নেবেন। এটাই ছিল মূল বিষয় হেরনসের সূত্র। আশা করি হেরনসের সূত্র নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে একটু পরে আপনারা করেন। তবে আপনাদের আর বিষয়টা আরেকটু আমি যে আঁকাবাঁকা জমিগুলো কিভাবে হিসাব করবেন তার ধারণাটা একটু আপনাদের পরিষ্কার করে নিই। সাপোজ ধরেন এখানে একটা দেখেন একটা আইল একটা এদিকে বাঁকা গেছে, এদিকে আরেকটা বাইল বাঁকা গেছে, আবার এটা সোজা আছে ঠিকই, কিন্তু উপরের দিকে দেখেন একদম কার্ভ হয়ে গেছে, ডাবল কার্ভ হয়ে গেছে। তো এই ধরনের জমিগুলো আপনি কিভাবে মাপবেন? এই ধরনের জমিগুলো বিশেষ করে এই যে নদী এলাকার
যে জমিগুলো, এগুলা অনেক সময় নদীর পাড় ঘেঁষে এই ধরনের জমি কিন্তু পাওয়া যায়। তো এই ধরনের জমিগুলো হিসাব কেমনে করবেন, এটা আমি আপনাদের একটা চিত্র এঁকে দেখাইছি। দেখেন, এটা একটা, সাপোজ এটা একটা জমি, আমরা এই জমিটা মাপজোপ করব, এই জমিটা, ঠিক আছে, এই জমিটা মাপজোপ। তাহলে আমরা বুঝার সুবিধাতে এই জমিটাকে আমরা একটু আলাদা করে নিই। কেমন? এই যে এই জমিটাকে একটু আলাদা করে নিছি, আরো একটু পরিষ্কার করে নিই এই জমিটাকে। এখন এই জমি হচ্ছে এইটা, ঠিক আছে, এই জমিটার আমরা মাপজোপ করব। তাহলে আসেন এই জমিটার আমরা কিভাবে মাপজোপ করব, এটার আমি আপনাদের একটা টেকনিক এখানে ড্রয়িং স্কেচ করে দেখিয়েছি, খেয়াল করেন। খেয়াল করেন এখানে যে এই জমিটাই তো আমরা মাপজোপ করব। এখন আমরা সব সময় যে কোনো জমি পরিমাপের আগে আমরা খেয়াল করব সেটা আমাদের আহ ত্রিভুজ আমাদের জ্যামিতিক কোন সূত্রের মধ্যে পড়ে কিনা আমরা সেটা খেয়াল করার চেষ্টা করব। ঠিক আছে, তো দেখেন এই জমিটা আসলে আমাদের জ্যামিতিক সিস্টেমের কোন জমির মধ্যে পড়ে না। আপনারা নিজেরাই বিবেচনা করেন, এটা কি আয়তাকার জমি, এটা কি সামান্তরিকাকার জমি, এটা কি ট্রাপিজিয়াম আকার জমি, এটা কি বর্গাকার জমি, এটা কি রম্বস? আসলে আমাদের যে পরিচিত শেপ গুলো আছে এগুলো কোনোটার মধ্যেই পড়ে না। তাহলে আমরা এমন টেকনিক বাইর করব যে এটাকে জ্যামিতিক সাইজে কিভাবে নিয়ে আসা যায়। ঠিক আছে, তো এটাকে জ্যামিতিক সাইজে আনতে হলে আমাদের কি করতে হবে, যে কোন অংশের সাথে কোন অংশ কাট করে দিলে অথবা কোন অংশের সাথে কোন অংশটা যোগ করে দিলে মোটামুটি একটা জ্যামিতিক শেপের মধ্যে চলে আসে। এখন আসেন এই জমিটা আপনারা খেয়াল করেন, এই জমিটা দেখেন, এই এই যে এই অংশ থেকে এই অংশের মধ্যে আমরা এটা একটা সংযোগ করে দিছি। ঠিক আছে, এন্ড উপরের দিকে দেখেন, উপরের দিকে কিন্তু আমরা একটা শেপ পাই গেছি। এটা কিসের শেপ? অর্ধাবৃত্তাকার জমি। ঠিক আছে, এই লাইনটা একদম দেখেন একদম সোজা, আর উপরের লাইনটা দেখেন একটু কার্ভ। কার্ভ মানে হচ্ছে অর্ধবৃত্তাকার জমি। যাক, আমরা একটা শেপ পাইছি। আর নিচে দেখেন এটা একটা অনিয়মিত সাইজের চতুর্ভুজ, এটাকেও আমরা কোনো সূত্রে পালাইতে পারতেছি না। সামান্তরিক বলেন, ট্রাপিজিয়াম বলেন, রম্বস বলেন, বর্গক্ষেত্র বলেন, এটাকেও আমরা কোনো ধরনের শেপের মধ্যে পালাইতে পারতেছি না। তো আমরা এখন কি করব, এটাকে আমাদের জ্যামিতিক সাইজে নিয়ে আসতে হবে। তো চিন্তা করেন, আমরা যদি এখান দিয়ে একটা লাইন টানে দিই, একটা কর্ণ যদি আমরা সংযোগ করে দিই, তাহলে কিন্তু আমরা দুইটা ত্রিভুজ পেয়ে যাব। ঠিক আছে, দেখেন একটা আমি কর্ণ টান দিলাম, কর্ণ টান দেওয়ার পর আমি এখানে একটা ত্রিভুজ পাইলাম, এখানে একটা ত্রিভুজ পেলাম, এখানে একটা অর্ধবৃত্তাকার জমি পেলাম। তার মানে এখন আমাদের একটা জ্যামিতিক সাইজের মধ্যে চলে আসছে। দুইটা হচ্ছে ত্রিভুজ সাইজ আর একটা হচ্ছে অর্ধবৃত্তাকার সাইজ। তো আমরা এই তিনটা পার্ট করে ফেলছি একটা জমিকে। ঠিক আছে, তিনটা পার্ট করে ফেলছি। তো এই তিনটা পার্ট করার পর আমরা কি করছি, এই দেখেন এখানে এই অর্ধবৃত্তাকার জমিটাকে আমরা আহ দুইটা মান নিছি। একটা হচ্ছে প্রথম অক্ষ, এটা হচ্ছে প্রথম অক্ষ। ঠিক আছে, আর এটার সর্বোচ্চ উচ্চতা যেখানে, সেখান থেকে নিচ পর্যন্ত যে দূরত্ব, এটা হচ্ছে দ্বিতীয় অক্ষ। তার মানে আমরা দুইটা অক্ষ পেয়ে গেলাম। তাহলে আমরা জানি যে এই অর্ধবৃত্তাকার জমির সূত্র হচ্ছে দুইটা অক্ষের গুণফল ডিভাইডেড বাই 4 × 5, যেখানে 5 মান হচ্ছে 3.1416, এটা একটা ধ্রুব সংখ্যা। ঠিক আছে, পাইটা ওই সূত্রটা গতকাল আমি গত ক্লাসে আলোচনা করছি, তারপরেও আপনাদের একটু দেখাই দিব যে অর্ধবৃত্তাকার জমির সূত্র কোনটা। আমার শীটের মধ্যেও কিন্তু দেওয়া আছে, তারপরেও আপনাদের একটু দেখাই দিই, তাহলে আপনাদের হয়তো বুঝতে সুবিধা হবে। দেখেন অর্ধবৃত্তাকার জমির সূত্র কোনটা, অক্ষ দুটির গুণফল ডিভাইডেড বাই 4 × 5, পায়ের মান হচ্ছে 3.1416। তাহলে দেখেন আমি অর্ধবৃত্তাকার জমির ক্ষেত্রফল বাইর করে ফেলবো, সেজন্য আমাদের প্রথম অক্ষ এবং দ্বিতীয় অক্ষ এটার গুণফলকে 4 দিয়ে ভাগ করব, 5 দিয়ে গুণ করব। এবার আসেন ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বাইর করব। এই যে ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বাইর করবেন, এটা নিয়ে কিন্তু আমরা একটা বিশদ আলোচনা করছি, এই যে হেরনসের সূত্রের মাধ্যমে। এটা তিনটা বাহুকে আপনি এ বি সি ধরে নেন, সমস্যা নাই, যে কোনো বাহুকে এ ধরেন, বি ধরেন, সি ধরেন, তিনটা বাহুকে এ বি সি ধরে আপনি তিনটা বাহুর অর্ধেক কত হয় অর্ধ পরিসীমা নেবেন। তারপর হেরনসের যে সূত্রটা আছে, s × s − a × s − b × s − c,
এই সূত্রটা প্রয়োগ করবেন। ঠিক আছে, এখানে এই ত্রিভুজগুলোর ক্ষেত্রে তাহলে আপনি এই ত্রিভুজের ক্ষেত্রেও এই সূত্রটা প্রয়োগ করলেন আর এই সূত্রটা এখানেও প্রয়োগ করলেন, হেরনসের সূত্র দুইটা ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে আপনি আলাদা আলাদা ভাবে তিনটা ফাটকে যদি আপনি যে হিসাবের ফলে যেই বর্গফুট হোক বর্গ লিঙ্ক হোক যে রেজাল্টটা পাবেন, এই তিনটা ফাটের আলাদা আলাদা রেজাল্টকে যদি আপনি যোগ করে দেন তাহলে আপনি মোট বর্গফুটে অথবা বর্গ লিঙ্কে পাইলেন। আপনি যদি ফুটে হিসাব করেন বা ফুটে স্কেল দিয়ে পরিমাপ করেন তাহলে 435 দিয়ে ভাগ দিলে আপনি মোট শতাংশ পাই যাবেন। আর যদি বর্গ লিঙ্কের হিসাব করেন তাহলে 1000 দিয়ে ভাগ দিলে আপনি শতাংশে পেয়ে যাবেন। তার মানে কি আমরা একটা জমির তিনটা পার্টকে আলাদা আলাদা করে জ্যামিতিক সাইজের মধ্যে নিয়ে এসে আমরা হিসাবটা সম্পন্ন করছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে জমিটা যে শেপেরই হোক কোনো সমস্যা নাই, আপনি সেটাকে কয়েকটা ভাগে ভাগ করে আপনি যে কোনো জমির আপনি মাপজোপ করতে পারবেন। এখন আরো একটু বিষয় থাকে, যেমন অনেক সময় দ্বিফাকার জমি থাকে, হ্যাঁ দ্বিফাকার জমি থাকে, একদম জলাশ জমি থাকে কিছু, যেমন আমি চিত্রে আপনাদের দেখাইছিলাম ওই চিত্রটা আজকে আরেকটু দেখাই। বিভিন্ন ধরনের জমির মধ্যে দেখেন এই ধরনের জমি, তো এই ধরনের জমিগুলা হিসাব করার জন্য আরো কিছু স্পেশাল সূত্র আছে, সেটা না হয় আমরা আরেক ভিডিওতে বা আরেক ক্লাসে আলোচনা করব। তবে এই ধরনের জমি খুব কমই পড়ে। আজকে যে সূত্রগুলো আলোচনা করলাম হেরনসের সূত্র দিয়ে আর অর্ধবৃত্তের সূত্র দিয়ে আপনি মোটামুটি সব জমি পরিমাপ করতে পারবেন। এই যে ধরনের জমি কিন্তু খুব বেশি আমাদের পরিমাপ করতে হয় না। তারপরেও সূত্রটা শিখাই দিব যে এই ধরনের জমিগুলো আপনি কিভাবে মাপবেন। তবে এটার মধ্যে এত ফোকাস না দিয়ে আপনারা জাস্ট আজকে হেরনসের সূত্রের মধ্যে যদি ভালো করে ফোকাস দেন এবং অর্ধপরিসীমার যে সূত্রটা আছে এই অক্ষ দুটার গুণফল ভাগ 4/5 এই দুটা সূত্র দিয়েই আপনি মোটামুটি সব ধরনের জমি মাপজোপ করে নিতে পারবেন। পরবর্তী ক্লাসে জরিপের পরবর্তী ক্লাসে আমরা ওই যে জ্যামিতিক পদ্ধতিতে কিভাবে আপনি সাইনের ত্রিকোণমিতিক সূত্রের মাধ্যমে কিভাবে সাইন কস ট্যানের সূত্র দিয়ে আপনি জমির কোণের মান নেবেন, জমিগুলো আপনি কিভাবে মাপজোপ করবেন, বিভিন্ন বিষয়গুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো আজকে আমাদের এ পর্যন্তই। আপনি হেরনসের সূত্র ভালো করে প্রয়োগ করতে পারলেই কিন্তু আপনি মোটামুটি সার্ভেইং লাইনে আপনি দক্ষ হয়ে যাবেন। আজকের এই ক্লাস নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা এই প্রশ্নগুলো করতে পারেন, বা হেরনসের সূত্র বুঝতে যদি কোনো অসুবিধা হয় আপনারা প্রশ্ন করেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভাই আমার প্রশ্ন ওই যে অর্ধবৃত্তাকারের যে সূত্রটা এটা একটু বুঝতে আমার অসুবিধা হচ্ছে। অর্ধবৃত্তাকারের যে এটা আপনার বুঝতে অসুবিধা হচ্ছে তাই তো? সাপোজ হ্যাঁ বুঝছি, দাঁড়ান আমি এটাকে একটু শর্ট করে নিই। আচ্ছা এখানে যাই, এন্ড নোটেশন। সাপোজ এটা একটা জমি, ঠিক আছে, মনে করেন এটা একটা জমি, আমার হয়তো একটু বাঁকা হয়ে গেছে। সাপোজ এটা একটা জমি, ঠিক আছে, এটা দেখেন এটার এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত একটা অক্ষ, এটাকে ধরেন আপনি এক্স, ঠিক আছে, এটার যে দৈর্ঘ্য এটাকে ধরেন আপনি এক্স, আর এটা টপ বাটন দেখছেন, টপ বাটন থেকে বিলো বাটন পর্যন্ত যে দূরত্ব সেটাকে ধরেন আপনি ওয়াই, ঠিক আছে। এখন আপনি এই এক্স ওয়াই এর গুণফলকে আপনি 7 দিয়ে ভাগ দিবেন, ঠিক আছে, আর এটা পুরোটাকে আপনি 5 দিয়ে গুণ দিবেন। তাহলে আপনি এই যে 5 মান হচ্ছে 3.1416, ঠিক আছে, এটা একটা ধ্রুব রাশি। তাহলে আপনি এই অর্ধবৃত্ত এটার আপনি ক্ষেত্রফলটা আপনি এভাবে বাইর করে নিতে পারবেন। ঠিক আছে, এটা কি বুঝা গেল এবার? জি 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 হ্যালো, জি জি হ্যাঁ বলেন বলেন। ভাইয়া ওই যে জি ভাই বলেন। হ্যালো, জি আমি শুনতেছি, আপনি বলেন।
হ্যাঁ 3 হ্যাঁ ওই যে পায়ের ওই জায়গায় যদি আমরা মানে 0.7854 দিয়ে গুণ দিই সমস্যা হবে? 0.7854 এটা কি রাশি? ওটা পাইছেন কোথায়? ওটা এমনি একটা ইয়ে পাইছিলাম, আপনাদের একটা ভিডিও দেখছিলাম, ওটা হচ্ছে বড় অক্ষ গুণন ছোট অক্ষ, তারপর হ্যাঁ হ্যাঁ 0.7854। আচ্ছা, আপনি তাইলে এক কাজ করেন, এই যে ক্যালকুলেটর নিয়ে যদি আমি হিসাব করি 3.1416কে যদি আমি 4 দিয়ে ভাগ দিই তাহলে আপনি 0.7854 হয়ে যায়। বুঝা গেছে বিষয়টা? তাই? জি, হ্যাঁ আপনাকে যদি মানে আমি সমস্যা নেই, সরাসরি দুইটা দিয়ে দিতে পারবো। হ্যাঁ, এখন কথা হচ্ছে আপনাকে যদি আমি সরাসরি বলি 0.7854 দিয়ে গুণ দিলে হয়ে যাবে, তো আপনার মাথায় এই প্রশ্ন আসবে না যে সংখ্যাটা আসলো কোত্থেকে? এটা তো জীবনে শুনি নাই, এটা হ্যাঁ কোত্থেকে আসলো? এখন আপনি ওই যে 3.1416কে আপনার 4 দিয়ে ভাগ দিয়ে ওরা শর্টকাটে মিলে নিছে আর কি, অক্ষ দুটার তাই। গুণফলকে এই 0.7854 দিয়ে গুণ করে মিলে নিছে। এটা যে যেভাবে সুবিধার জন্য করে কোনো সমস্যা নাই। বুঝাতে পারছি? ওকে। জি, থ্যাংক ইউ। জি। জি, আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে হেরনসের সূত্র নিয়ে বা অর্ধবৃত্তাকার জমি নিয়ে? অর্ধবৃত্তাকার নিয়ে আমি এই প্রশ্নটাই করতাম, ওই যে 0.7845, এটা জি হচ্ছে জি আপনার জি ওই যে বিডিল্যান্ড সার্ভে যে জি জি ওনারা জি এটা দিছিল, আমি ওখানে দেখছিলাম। আপনার ওনারা শর্টকাটে দিয়ে দিচ্ছে, ওনারা বলছে যে কোনো ভূমি আসে এভাবে বৃত্তাকার হ্যাঁ, হোক বা বৃত্তাদেশ হোক, যাই বুঝছি হোক বুঝছি। সব ক্ষেত্রে একটা সূত্র দিয়ে ব্যবহার করা যাবে। কিন্তু আমারও মাথায় সেই প্রশ্নটা ছিল যে 0.7845 এটা আসলো কোত্থেকে। এইটা আসলে এখন আপনার কোত্থেকে? কথাতে ক্লিয়ার হইলাম, ওই যে সূত্র এখন দেখে শুনেন, সূত্র আমি দেখে। এটা এখনই শুনলাম যে 0.7854 দিয়ে এটা গুণ করে, এটা প্রথমেই শুনলাম। কিন্তু আমি তো যে টেকনিকটা জানি এটা তো ইউনিক, এটা তো চেঞ্জ হওয়ার সুযোগ নাই। সুতরাং হ্যাঁ আমি হ্যাঁ, কি করলাম, ওটা ওই যে হচ্ছে ওইটা দিয়ে ওটা ভাগ হচ্ছে দিয়ে দিলাম। ইউনিট। না, আমি যেটা বলছি আমি এটা এটা ইউনিক। আরো 1 বছর আগে, 1.5 বছর আগে আমি এটা নোট করে নিয়েছিলাম, আজকে আমি আপনার প্রশ্ন না না করার না সুযোগ দিচ্ছি যে এটা হবে ঠিক কিনা। আছে। এখন কথা আজকে হচ্ছে বুঝে নিচ্ছি আর কি, যে এটা ওই সূত্রটাকে প্রয়োগ করছে উনি, প্রয়োগ করে সরাসরি এটাকে প্রয়োগ করে দিচ্ছে শর্টকাট আর কি, করছে। সূত্রটা করে নাই। হ্যাঁ হ্যাঁ, সেটাই শর্টকাটে করে সেটাই। দিচ্ছে, সূত্রটা তা প্রয়োগ করে আমরা নাই আর কি। বুঝার ক্ষেত্রে আমাদের কিন্তু বিস্তারিতটাই শেখা উচিত, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেটাই। হ্যাঁ, যে দুর্বল শিখলে আসলে 3 জেনুইন যেটা ওটাই শিক্ষা নিতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আশা করি আপনারা হেরনসের সূত্র নিয়ে আর কোনো ঝামেলা পড়বেন না তো, অথবা অর্ধবৃত্তাকার জমি নিয়ে। ইনশাআল্লাহ করা যাবে, ইনশাআল্লাহ আশা করি আর কখনো সমস্যা হবে না। আচ্ছা, ইনশাআল্লাহ। তো আরেকটা বিষয় আপনাদের আমি জিজ্ঞেস করি, এই যে যে কোনো, আমি যদি আপনাকে বলি যে যে নকশার মধ্যে যে কোনো একটা প্লট হিসাব করেন, যত আঁকা বাঁকা হোক, সেটা কি আপনারা মাপতে পারবেন? বা ইনশাআল্লাহ আপনাদের পারবো, মতামত দেখি, ঠিক আছে? কনফিডেন্স আছে। সবাই পারবেন তো? নকশা কিভাবে মাপজোপ করবেন সেটা আমরা তারপরেও আলাদা ভিডিও করব, তারপরেও আপনাদের মতামত চাচ্ছি, আপনাদের এক্সপিরিয়েন্স কেমন, তাহলে সেভাবে আমরা ক্লাসগুলো নিতে সুবিধা হবে। আচ্ছা, ওই যে আপনাদের 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেল, 32 ইঞ্চি 1 মাইল স্কেল, 64 ইঞ্চি সমান 1 মাইল স্কেল, তারপর 80 ইঞ্চি সমান 1 মাইল স্কেল, এই স্কেলিং নকশাগুলা বুঝেন তো নাকি? আচ্ছা আমি ঠিক ওটা আছে, আমরা আজিম ভাইয়ের একটা ভিডিও থেকে বুঝে নিছি, এখন আচ্ছা আচ্ছা অন্য ঠিক কেউ আছে, বুঝে কিনা ওটা জানি না। ঠিক আছে। আপনাদের সবাই যাতে একসাথে বুঝতে সুবিধা হয় সেইভাবেই পরবর্তী ক্লাসগুলো নিব। মেহেদি ভাই, জি ভাই বলেন। হ্যালো। জি ভাই বলেন। আমার প্রশ্ন আমার একটা প্রশ্ন হচ্ছে কি, ওই যে আমার 796টা যে একটা নাম্বার আছে, জি আহ, আপনাদের হোয়াটসঅ্যাপে যতগুলো লিঙ্ক আছে ওইখানে আমাকে পাঠাবেন, বুঝছেন? 796 আর কি। আর আমার তাহলে হোয়াটসঅ্যাপের আপনি লিঙ্কটা আমাকে আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে দিন, কেমন? জি 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 দিব। হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে দিন। আজকের মতো কি জি, ক্লাস আর আমি রাখতে পারি? জি জি অবশ্যই স্যার প্রশ্ন আর অবশ্যই। প্রশ্ন থাকলে বলেন, একটা সমস্যা নাই। প্রশ্ন ছিল। জি বলেন ভাই। তো আজিম ভাইকে তো আপনারা দেখতেছেন শুধু যে আপনাকে। পিডিএফ ফাইলগুলো পাঠান, এগুলো যদি হ্যাঁ একটু আগে পাঠাতেন তাহলে আমাদের একটু বুঝতে ভালো হতো। বলেন বলেন, আমাদের মিয়াজি ভাই থাকতে আমি আর কি বলবো, স্ট্রেট মানুষ আছে তো, উনি সমস্যা নেই, আচ্ছা শুনতেছি আমি। শুনেন, ওই যে শিক্ষা তো কোনো শেষ পিডিএফ নাই, গুলা তাই কিন্তু না? আমরা আগেই দিয়ে দিই।
এই এই ক্লাসে আমরা নতুন পিডিএফ দিই নাই, কারণ এই পিডিএফটা অনেক বড় ছিল। এই পিডিএফটা শেষ করতে কিন্তু আমাদের অলরেডি দুটো পিডিএফ দিয়ে দিছি। আজকের ক্লাসেরটা কিন্তু গতকাল দেওয়াই ছিল। ঠিক আছে, ইনশাআল্লাহ সামনের গুলো কিন্তু একদিন আগে পাবেন, আপনারা এটা নিয়ে টেনশন করেন না। তো আমাদের সপ্তাহে তাহলে দুদিনই ক্লাস, এই যে বৃহস্পতিবার আর এই শনিবার। বৃহস্পতিবার শনিবার। পিডিএফটা যদি আগে দেন তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হয়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিব। আর আরেকটা বিষয়, আপনারা কিন্তু খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু খেয়াল করবেন কি বলি, না হলে কিন্তু আমি আজিম ভাই দুজনেই কিন্তু আপনাদের ভাইবা নিব। কোনো কারণে যদি আটকা যান তখন কিন্তু সার্টিফিকেট পাবেন না। সার্টিফিকেট এমন একটা জিনিস মানুষকে ভ্যালুয়েশন করা। আমি একটা জিনিস অনলাইনে কোর্স করাচ্ছি, এটা কিন্তু খুবই একটা জটিল কাজ। এখন আমি আপনাদের সার্টিফিকেট দিব, আপনারা সেই দক্ষতা কিন্তু অর্জন করতে হবে। কোনো কিছু জানার থাকলে অবশ্যই প্রশ্ন করবেন, বুঝা পর্যন্ত প্রশ্ন করবেন, আমাদের কোনো সমস্যা নাই। জি। তো ভাই ওই যে প্রতি ক্লাসে কি লিঙ্ক আলাদা করে পাঠাবেন, না ওই এক লিঙ্কেই চলবে? প্রত্যেক ক্লাসে জুমের ইয়া তো আমরা দিয়ে দিই, জুমে তো আলাদা আলাদা লিঙ্ক দিয়ে দিই। আর প্রত্যেক ক্লাসের একদিন আগে আমরা শীট গুলা দিয়ে দিব, সমস্যা নাই। জি ভাই, তাহলে আমাদের সুবিধা হবে। জি, আজিম ভাই কিছু বলবেন? বলে রেখে না, দিই। আজকে তো আপনি লম্বা চড়া অনেক ডিটেইলে বুঝাইলেন, আর কি বলবো, আজকে একদিনে বেশি বুঝাইলে তো না সমস্যা, তখন সমস্যা, মাথার উপর দিয়ে যাবে। কিন্তু ঠিক আজিম আছে। ভাই যে চেহারাটা আবার দেখতেই পেলাম না। আর সব সময় তো দেখতে হবে, প্রতিদিন তো ইউটিউবে দেখেন, এখন আর কত দেখবেন বলেন। সমস্যা নাই, সমস্যা নাই, ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখবেন, টেনশন